আমরা প্যাডাগজির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ প্যাডাগজি থেকে আপনাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্যাডাগজি কিন্তু আপনাদের কমন। প্যাডাগজি থেকে 15 নম্বর আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে সেটা গ্যারান্টি। তাই প্যাডাগজি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন কোয়েশ্চেনগুলো, তত আপনাদের পক্ষে পরীক্ষার আনসারগুলো করতে সহজ হবে। তো চলুন আজকে আমরা দেরি না করে সরাসরি চলে যাই আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা প্যাডাগজি। তো বাংলা প্যাডাগজির বেশ কয়েকটি প্রশ্ন আমি নিয়েছি আপনাদের সম্মুখে। আজকে দেখা যাক কতগুলো সম্ভব হয়। এই সিরিজে আমাদের টোটাল 300+ প্রশ্ন রয়েছে। এই সিরিজে আমাদের টোটাল 300+ প্রশ্ন রয়েছে। দেখা যাবে কতটা সম্ভব হয়। একটা পার্টে সম্ভব হয় না, কয়েকটা পার্টে আমরা সবগুলো প্রশ্ন আপনাদের দেখিয়ে দেব। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারেক্ট আনসার কী হবে। ঠিক আছে, তো আপনারা যদি যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের যেটা কনফিডেন্স লেভেল সেটা তত বেশি হাই হবে। তো চলুন আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে যাই আজকে প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন কে বলেছে দেখে নেওয়া যাক। মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো, আপনি কি করবেন? ঠিক আছে, তো মানসিকভাবে দুজন ছাত্র পিছিয়ে পড়েছে, তো সে দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো যে আপনি দুজনকে আপনার ক্লাসে অংশগ্রহণ করুন। তখন আপনি কি করবেন? ছাত্র হিসেবে আপনি তাদের অস্বীকার করবেন। কারণ কেন অস্বীকার করবেন? কারণ তারা মানসিকভাবে পিছিয়ে রয়েছে। শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন। নাম্বার 3, নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন। আর ডি নম্বর বলেছে উপরের কোনোটি করবেন না। ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে ভাই? খুব তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করুন, তো তাড়াতাড়ি দেখে যে কার কার কারেক্ট আনসার সঠিক হয়। ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করুন কার কার সঠিক আনসার কারেক্ট হয়, দেখে নেওয়া যাক কার কার আনসার কারেক্ট হচ্ছে। মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো। তো আমরা ইনক্লুসিভ এডুকেশন যখন আমরা পড়েছিলাম, অন্তর্ভুক্তিমূলক শ্রেণী কক্ষ, তো এই টপিকে বা এই কনসেপ্টে আমাদের কি বলেছে যে আমাদের কাছে প্রত্যেকটা ছাত্রই সমান। সে মানসিকভাবে পিছিয়ে পড়লেও কিন্তু আমাদেরকে তাকে কি করতে হবে? ক্লাসে গ্রহণ করতে হবে, তাকে আমরা একটু ভালো করে ট্রিটমেন্ট দিতে হবে, তাকে ভালো করে বোঝাতে হবে, পড়াতে হবে। তো এই ক্ষেত্রে তাকে ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করব, আমরা তাকে অস্বীকার করব না। ঠিক আছে, শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়ার জন্য প্রধান শিক্ষককে বলবো, সেটাও করবো না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি দ্বারা দিয়েছেন 100% কারেক্ট ভাই। নিজের ক্লাসে আমরা তাদের অন্তর্ভুক্ত করব, সে মানসিকভাবে পিছিয়ে হোক কিংবা শারীরিকভাবে দুর্বল হোক, তাকে আমরা কি করব? প্রত্যেকটা শিশুকে আমাদের ক্লাসে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই শিশুটাকে কি করে বুঝালে সে বুঝবে, কি করে পড়ালে সে বুঝবে, এই সিস্টেম, এই তরিকা আমাদের কি করতে হবে? আপনাইতে হবে। এই সিস্টেমে তাকে পড়াইতে হবে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে, ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে, টেলিভিশনের প্রভাবে, ছাত্রের আত্মীয়দের আচরণের প্রভাবে। ভিন্ন জাতির শিশুদের মধ্যে, অর্থাৎ একটা কথা, একটা ক্লিয়ার কনসেপ্ট এখানে দেখে নিন। একটা ছাত্রের আচরণ, ঠিক আছে, এটা আমরা কেটে দিয়ে মনে করুন। এখানে দেখুন একটা ছাত্রের আচরণ তার কিসের উপর নির্ভর করে? আমরা জানি শিশুরা কি হয়? অ্যাকোয়ার করে। শিশুরা কি হয়? ছোট শিশুরা কি করে শিখে? তারা অর্জন করে শিখে, তাই অর্জন বা তারা কি করে? অ্যাকোয়ার করে। বিভিন্ন ভাষা, বিভিন্ন আচার আচরণ তারা কি করে? অর্জন করে। তো প্রথমেই অর্জন কি করবে? একটা শিশু যখনই জন্ম হবে, জন্ম পাওয়ার পর থেকে কিন্তু সে কী করবে? তার আচার আচরণগুলো সে শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তো সে যখন আচার আচরণ করবে, সেই আচার আচরণগুলো কার কাছ থেকে শিখবে? জন্মের পরে সে কাকে পাবে? জন্মের পরে সে তার পিতামাতাকে পাবে। সুতরাং সে তার পিতামাতার আচরণের ভিত্তিতেই তার আচরণ মূলত গড়ে ওঠে। সো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার এ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখি। মহুয়া তার ভাইকে আঘাত করলো, তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলো। এরপর মহুয়ার ভাইকে আঘাত করার প্রবণতা অদ্ভুতভাবে কমে গেল। এই ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? ঠিক আছে, মহুয়া একটা ছোট শিশু, মহুয়া তার ভাইকে আঘাত করলো, তখন তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলেন, যে না হয়তো সে আবার রিটার্ন তাকে গিয়ে মারতে পারে। তো তারপর মহুয়ার ভাইকে যে আঘাত করার প্রবণতা একটু অদ্ভুতভাবে কমে গেল, যে না আমার এতক্ষণ আর তার কিছুটা রাগ ছিল, মানে কিছুক্ষণ মা যখন দুইজনকে মানে আলাদা করে বসিয়ে রাখলেন, তখন একজনের রাগটা অটোমেটিক্যালি কমে গেল। তো এই ঘটনাটিকে আমরা কার তত্ত্বের সঙ্গে তুলনা করতে পারি? ফ্রয়েডের তত্ত্ব, পিয়াগেটের তত্ত্ব, অপারেন্ট কন্ডিশন না সিস্টেম থিওরি?
এটা কারেক্ট অ্যান্সার হবে অপারেন্ট কন্ডিশন। অপারেন্ট কন্ডিশনটা কি সেটা অবশ্যই আপনারা কনসেপ্টের ক্লাসে দেখে নেবেন। এবার ডিটেলসে যদি বলি তাহলে অনেক সময় নষ্ট হবে, বাকি প্রশ্নগুলো আমরা দেখতে পারবো না। ইকোলজিক্যাল পার্সপেক্টিভস অফ ডেভেলপমেন্ট কিসের উপর গুরুত্ব আরোপ করে? ইকোলজিক্যাল পার্সপেক্টিভস অফ ডেভেলপমেন্ট এটা কিসের উপর গুরুত্ব আরোপ করে? কতগুলি ধারাবাহিক ধাপের উপর, বিকাশের সঙ্গে বংশানুক্রমিক ভূমিকার উপর, বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকার উপর, যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 4। ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর। ইকোলজি শব্দের অর্থ হচ্ছে যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর। নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয়? নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি হিসাবে প্রযোজ্য নয়, মানে ভয় হিসাবে প্রযোজ্য নয়? শৈশবের আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হয়। জন্ম থেকেই শিশুর মধ্যে বহির জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হয়। শিক্ষার্থী ভীতির বহিঃপ্রকাশ এড়াতে চাইলেও পারে না। ভয়ের অনুভূতির বিপরীতে বিপজ্জনক কাজেও শিক্ষার্থী প্রবৃত্ত। তো কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করুন তো দেখি কার আনসার কারেক্ট হয়। আচ্ছা, জন্ম থেকে এখানে বলেছে, দেখো জন্ম থেকে শিশুর মধ্যে বহির জগৎ সম্পর্কে ভীতির সঞ্চার, অর্থাৎ জন্ম থেকে শিশুর মধ্যে কি ভয় থাকে? জন্মের পরেই কি শিশু ভয় পেয়ে যায়? অর্থাৎ জন্মের পরেই কি শিশুর বহির জগৎ থেকে কি ভয় সঞ্চারিত হয়? না, সেটা কখনো হয় না, সেটা একদম ভুল কথা। এখানে বলেছে কোনটা প্রযোজ্য নয়, তার মানে অপশন নাম্বার বি এখানে প্রযোজ্য নয়। একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারের শাস্তি দিচ্ছেন। শিক্ষক কি অনুসরণ করছে? একটা ছাত্র যদি খারাপ ব্যবহার করে তো শিক্ষক তাকে কি করছেন? সবসময় তাকে পানিশমেন্ট দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। তো এখানে শিক্ষক অনুসরণ করছেন শাস্তিমূলক প্রতিদান, দৈহিক শাস্তি প্রদান, নেতিবাচক পুনঃসংযোগ অর্থাৎ নেগেটিভ রেনফোর্সমেন্ট, তারপর হচ্ছে তীব্র বক্রুতি মানে সার্কাইমস। এখানে কোয়েশ্চেন নাম্বার 6 কারেক্ট আনসার কী হবে? এখানে দেখুন সে কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, তাড়াতাড়ি ফার্স্ট আপনারা যারা রয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করুন প্রত্যেকটা প্রশ্নের আনসার। একজন ছাত্র দুর্ব্যবহার যদি প্রদর্শন করে এবং শিক্ষক তাকে যদি প্রতিবার শাস্তি দেন, তবে এখানে শিক্ষক অনুসরণ করছেন, কি অনুসরণ করছেন? এটা কারেক্ট আনসার হবে। এখানে যেহেতু আমরা ফিজিক্যাল পানিশমেন্ট সেটা আমাদের প্যাডাগজির ভাষায় নেগেটিভ, তো এখানে ফিজিক্যাল পানিশমেন্ট হবে না, এটা হবে নেগেটিভ পুনঃসংযোগ অর্থাৎ নেগেটিভ রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, নেতিবাচক পুনঃসংযোগ। তিনি শিক্ষক এখানে বারবার ভুল করছেন, না শিক্ষক ভুল করছেন। ছাত্রকে সেখানে আমরা যে গালিগালাজ দেব বা শাস্তি দেব সেটা একজন শিক্ষকের কখনো উচিত নয়। শিক্ষক এখানে পজিটিভ রেইনফোর্সমেন্ট করছেন না, ইনি এখানে নেগেটিভ রেইনফোর্সমেন্ট করছেন। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে নেতিবাচক পুনঃসংযোগ। আচরণের তত্ত্ব বা বিহেভিয়ারাল থিওরি এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি? আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি এর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা কি হতে পারে? বিকাশের বিষয়টি বুঝতে জ্ঞান ও ধারণা সংক্রান্ত পদ্ধতি অপ্রাসঙ্গিক, পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আত্মসম্পর্কের উপর জোর দেওয়া, শিশুর আচরণকে প্রতিশীলিত করার উপর জোর দেওয়া, পরিবেশ এবং উদ্দীপকের মধ্যে মধ্যস্থ হিসেবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া। কোয়েশ্চন নাম্বার 7। বিহেভিয়ারাল থিওরি মানে শিশুর আচরণ। তো আচরণ কোথা থেকে আসবে? তার পরিবেশ থেকে আসবে। শিশুরা তার পরিবেশ থেকে কিছু না কিছু শিখবে। আগে বলেছিলাম যে তার মা বাবা হচ্ছে তার পরিবেশের একটা অংশ। ঠিক আছে, ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। ঠিক আছে, তো সামাজিকীকরণের প্রথম এজেন্ট হচ্ছে পরিবার। এবং সমাজ কোথা থেকে আসে? পরিবেশ একটা সমাজের একটা অংশ আমরা বলতে পারি, কারণ একটার সঙ্গে আরেকটা কী থাকে? কোরিলেটেড। সুতরাং পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের যেটা আত্মসম্পর্ক তার উপর জোর দিতে হবে। এটা কি বলেছে? বিহেভিয়ারাল থিওরি এই কথাটা বলেছে। নেক্সট কোয়েশ্চন দেখি। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। বয়স্ক শিক্ষা প্রকল্প, অক্ষমদের জন্য শিক্ষা, প্রতিভাবান শিক্ষা ছাত্রদের জন্য শিক্ষা প্রকল্প, আর নাকি শিক্ষক শিক্ষণ প্রকল্প? স্পেশাল এডুকেশন কাদের দেওয়া হয়?
আমরা বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কাকে দিই? কি হবে কারেক্ট অ্যান্সার? তাড়াতাড়ি কমেন্ট বক্স, তাড়াতাড়ি বলুন ভাই। বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা প্রোভাইড করে থাকি। প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে। তাই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, যাতে করে আপনাদের যথেষ্ট হেল্প হয়। এখানে ম্যারাথন ক্লাস চলছে, বাংলা ব্যাকরণের ক্লাস চলছে, প্যাসেজ, তারপর কবিতা, তারপর সব কিছু আমাদের ফ্রি অফ কস্টে চলছে। কিন্তু এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা পেইড ভার্সনে প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পুরো থিওরি যদি আপনাদের লাগে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নোটসগুলো নিতে পারবেন, বা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, এখানে জয়েন হয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তখন আপনারা এই নোটসগুলো পেয়ে যাবেন। কিন্তু সেই পিডিএফ ফাইলগুলো কিন্তু একটা পেইড ভার্সনে হচ্ছে, খুব স্বল্প দামের বিকল্পে আপনারা এইগুলা কিন্তু পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু ক্লাসগুলো কিন্তু ফ্রি হচ্ছে, ঠিক আছে? ক্লাসগুলো আপনারা ফ্রিতে দেখতে পারেন। তো দেখুন, এখানে কারেক্ট আনসার হবে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কাজের জন্য হয়, যারা অক্ষম রয়েছে তাদের জন্য শিক্ষা প্রকল্প, দ্যাট ইজ কল বিশেষ শিক্ষা। শিক্ষকদের সম্পদশালী বা রিসোর্সফুল হতে হবে, এই কথার অর্থ কী? আমরা যারা শিক্ষক আছি আমাদেরকে সম্পদশালী হতে হবে বা আমাদেরকে রিসোর্সফুল হতে হবে। তো এই কথার অর্থটা কি? তার যথেষ্ট অর্থ এবং সম্পত্তি থাকতে হবে যাতে টিউশন করতে না হয়, এটা একদম ভুল কথা। একজন শিক্ষকের যথেষ্ট অর্থ সম্পত্তি থাকতে হবে, সেই শিক্ষক সম্পদশালী? মোটেই না। অপশন নাম্বার 1 কেটে দিন। ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকতে হবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। আরে ভাই, ক্ষমতার মানে পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার আমাদের থাকতে হবে যাতে কেউ আমাদের ক্ষতি করতে না পারে, এ ধরনের কোনো কথা নেই, ঠিক আছে? তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যার সমাধান করতে পারেন। রাইট, কারেক্ট আনসার অপশন নাম্বার সি। তারপর অপশন নাম্বার ডি দেখি। ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে হবে যাতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে না পারে, এটাও আমাদের কারেক্ট নয়। তো শিক্ষক সম্পদশালী বা শিক্ষক রিসোর্সফুল, তার মানে শিক্ষকের মধ্যে কি থাকা প্রয়োজন? শিক্ষকের মধ্যে জ্ঞান থাকা প্রয়োজন, অর্থাৎ আমার মধ্যে কিছুটা জ্ঞান থাকা প্রয়োজন, কারণ আমি ক্লাস করাচ্ছি। তো এই ক্লাস রিলেটেড বা বাংলা ভাষা রিলেটেড সিটেটের ক্লাস সম্বন্ধে আপনাদের যে কোনো প্রশ্ন আপনাদের মনে যদি আসে, তো যে কোনো প্রশ্নের উত্তর আপনারা যদি আমাকে বলেন, সেই আনসারটাকে অর্থাৎ সেই সমস্যাটাকে আমার সমাধান করে দেওয়ার মতো ক্ষমতা, সেই জ্ঞানটা আমার থাকা উচিত। দ্যাট ইজ কল শিক্ষক। অর্থাৎ আপনি যখন শিক্ষক হবেন তখন আপনার মধ্যেও কিন্তু এই ক্ষমতাটা থাকা জরুরি। যদি থাকে তাহলে আপনি বলবেন যে শিক্ষক হচ্ছে কি রিসোর্সফুল বা শিক্ষক হচ্ছে সম্পদশালী। অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কী হয়ে যাবে? কারেক্ট আনসার। দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এর থেকে আমরা বলতে পারি দুইটা ছাত্রের মানসিক বয়স সমান, এর থেকে আমরা কি বলতে পারি? স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের কাছে রয়েছে, তাদের বৌদ্ধিক পরিমাপ সমান, তাদের আগ্রহের বিষয়গুলি একই, তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কী হবে? তাদের মানসিক বয়স সমান, তার মানে তাদের সাফল্যের সমান যোগ্যতা তাদের কাছে রয়েছে, তারা চাইলে কিন্তু সমানভাবে সাফল্য হতে পারে। একজন শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা অর্থাৎ ইগোসেন্ট্রিজম থেকে সমাজকেন্দ্রিকতা অর্থাৎ সোশিওসেন্ট্রিজমের দিকে বিকশিত হয়। একটা শিশু ইগোসেন্ট্রিজম থেকে সে কী করে? সোশিওসেন্ট্রিজমের দিকে যায়। এটা এই তথ্যটা কে দিয়েছে? অর্থাৎ একটা শিশু প্রথমে সে ইগোসেন্ট্রিক হয়, আত্মকেন্দ্রিক হয়, তারপর সে সমাজকেন্দ্রিক হয়, সোশিওকেন্দ্রিক হয়। এই কথাটা কে বলেছিলেন? প্যাভলভ, ছাত্র, পিয়াগেট নাকি পিয়ের ভবে? এটা মনে রাখবেন, শিশুরা সবসময় ইগোসেন্ট্রিক হয়, তারপর তারা সোশিওসেন্ট্রিজম হয়। এই কথাটা বলেছিলেন জিন পিয়াগেট, ঠিক আছে? জিন পিয়াগেট এই কথা বলেছিলেন। আমরা জিন পিয়াগেটের তত্ত্ব গেলে জানতে পারবো। আচ্ছা, এই প্রশ্ন দেখুন বায়াত কাকেল। পিয়াগেটের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশন স্টেজ হলো। পিয়াগেট 4টা স্টেজ দিয়েছিলেন। 1 নম্বর দিয়েছিলেন সেন্সরি মোটর, তারপর প্রি অপারেশনাল স্টেজ, তারপর কনক্রিট অপারেশন স্টেজ, তারপর ফর্মাল। তো এখানে বলেছে ফর্মাল অপারেশন স্টেজের বয়স কত, ঠিক আছে? তো মনে রাখবেন, জন্ম থেকে 2 বছর হচ্ছে সেন্সরি মোটর, 2 থেকে 7 বছর হবে প্রি অপারেশনাল, 7 থেকে 11 হবে আমাদের কনক্রিট, আর 11 থেকে 16 বা অনেকে 12 থেকে 18 বলেছেন, এটা বলেছে কি ফর্মাল অপারেশনাল
স্টেজ। তার মানে কোয়েশ্চন নাম্বার 12 ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভেতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়, এই কথাটা কে বলেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিন যেসব অনুভূতি গ্রহণ করেছিলেন সেগুলি ছাত্রদের সাথে মধ্যে সঞ্চারিত। এই যে কথাগুলো, এটা হচ্ছে কোট। তো এই কথাগুলো থেকে প্রশ্ন আসবে যে এই উক্তিটি কে দিয়েছিলেন, এই বাণীটি কে দিয়েছিলেন, বা এটি কার কথা, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় বারবার দেখা যায়। তো এটা মনে রাখবেন, এই কথা বলেছিলেন রুডল্ফ স্টেইনার। রুডল্ফ স্টেইনার বলেছিলেন যে একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভিতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করে সেগুলি ছাত্রছাত্রী সঞ্চারিত, অর্থাৎ আমরা প্রতিদিন আমরা যে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি ওই জিনিসটা আমরা তার বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে আমরা দিতে পারি, এই কথাটা বলেছিলেন রুডল্ফ স্টেইনার। একটি শিশুর মন একটি সাদা পাতার মতো। একটা শিশুর মন একটি সাদা পাতার মতো, অর্থাৎ টেবুলা রাসা, ঠিক আছে, অর্থাৎ একদম মানে ব্ল্যাঙ্ক পেপার আমরা বলতে পারি, সাদা পাতা মানে ব্ল্যাঙ্ক পেপারের মতো। তো এই কথাটা কে বলেছিলেন? জন লক, রুশো, ভলতেয়ার নাকি ছাত্র? খুব তাড়াতাড়ি কমেন্ট করবো ভাই। এগুলো হচ্ছে ফ্যাক্টস বেসিস কোয়েশন, ফ্যাকচুয়াল কোয়েশন। তো ফ্যাকচুয়াল কোয়েশন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, 2টা 4টা আমরা পেয়ে যাই আমাদের পরীক্ষায়। তো এই প্রশ্নটা আমাদের এই যে কথাগুলো, এই যে তত্ত্ব কথাগুলো, এগুলো কিন্তু আমাদের সিডিপিতেও কাজে লাগবে এবং বাংলাতেও কাজে লাগবে। তো এটা কারেক্ট আনসার হবে জন লক। জোন্স অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই ধারণা কে দিয়েছিলেন? এটা কি আপনাদের বলতে হবে? আমার তো মনে হয় না এটা বলতে হবে। জোন্স অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে জেডপিডি। তো জেডপিডির ধারণা কে দিয়েছিলেন? এটা বায়াতকে খেলে এটা পরীক্ষায় প্রশ্ন আসবে না, আমরা জাস্ট এটা ইনক্লুড করেছি আপনাদের জানার জন্য, কারণ এত সহজ প্রশ্ন মনে হয় না আসে। আর যদি এই প্রশ্নের আনসার যদি আপনারা ভুল করেন তাহলে ভাই দুর্ভাগ্যের ব্যাপার। তো খুব তাড়াতাড়ি বলুন তো জেডপিডির ধারণাটা কে দিয়েছিলেন? জেডপিডি। তিনি জেডপিডির সঙ্গে সঙ্গে আরও বলেছিলেন এমকেও, মোর নলেজেবল আদার। ওই সেম ব্যক্তি আরও বলেছিলেন স্ক্যাফোল্ডিং। তো এই কোন ব্যক্তি জেডপিডি, জেডএডি, এমকেও, স্ক্যাফোল্ডিংয়ের কথা বলেছিলেন? কে বলেছিলেন? কোয়েশ্চন 15 31 ইয়েস, আপনারা সবাই কারেক্ট আনসার হচ্ছেন, বড়িয়া। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভাইগোটস্কি। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, এর থেকে কি বোঝা যায়? একটি ছাত্র খুব ভালো গল্প বলতে পারে, এর থেকে আমরা কি বুঝতে পারি? তার মুখস্থ করার ক্ষমতা অনেক ভালো, তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে, সে ভাবুক প্রকৃতির, তার চিন্তাভাবনা কল্পনার আধিক্য আছে। তো এই ক্ষেত্রে আমরা কোয়েশ্চন নাম্বার 16 কি বলতে পারি দেখি। একটি ছাত্র ভালো গল্প বলতে পারে, তার মানে এর থেকে কি বোঝা যায়? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 16 প্রথমেই আমরা দেখব তার মুখস্থ করা ক্ষমতা বলে, এটা আমরা কাটে দিন, ভাব প্রকৃতি হবে না, চিন্তা ভাবনা কল্পনা সেটা কথা না, অর্থাৎ কারেক্ট আনসার হবে তার চিন্তা এবং উপস্থাপনের দক্ষতা আছে। কারণ সে যদি ভালো গল্প বলতে পারে তার মানে তার চিন্তা করা এবং উপস্থাপন করার মতো দক্ষতা আছে, অর্থাৎ উপস্থাপন করার মতো দক্ষতা আছে, যার কারণে সে কী করতে পারে? ভালো গল্প বলতে পারে। সুতরাং অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আপনাদের সম্মুখে রয়েছে, দেখুন এবং কারেক্ট আনসার কী হয়। পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় আর জিনগত বৈশিষ্ট্যের প্রভাব কী? অর্থাৎ পরিবেশের প্রতি শিশুর কিছুটা জিনগত বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের প্রভাবটা কী? এটা কোয়েশ্চন নাম্বার 17, যদি জানা না থাকে খুব তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট আনসার হবে রেঞ্জ অফ রিয়াকশন। এটা জেনে রাখবেন যদি জানা না থাকে। এটা জিনগত বৈশিষ্ট্যের প্রভাব ফলে কার কারণে ফলে এটাকে প্রভাব, তা হলো কি রেঞ্জ অফ রিয়াকশন। বাস্তুতন্ত্রের তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারে, বাস্তুতন্ত্রের তথ্যটা ব্যাখ্যা করতে পারে কি, মানে কিভাবে ব্যাখ্যা হয়? বিকাশের উপর পরিবেশের প্রভাব, বিকাশের উপর জৈবনিক প্রভাব, জ্ঞানের বিকাশ নাকি বিকাশের আবেগ সংক্রান্ত পদ্ধতি? কোয়েশ্চন নাম্বার 18 কী হবে?
বাস্তুতন্ত্রের ব্যাখ্যা তত্ত্ব ব্যাখ্যা করতে পারে। কোয়েশ্চন নাম্বার 18। এটা কারেক্ট আনসার হবে বিকাশের উপর পরিবেশের অভাব ইজ দ্য রাইট আনসার। একজন ছাত্র আপনার স্কুলে ভর্তি হলো যে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে এসেছে, আপনি তাকে কি করবেন? একটা ছাত্র আপনার স্কুলে ভর্তি হয়েছে যে কিনা সাংস্কৃতিকভাবে পিছিয়ে রয়েছে, সাংস্কৃতিকভাবে পিছিয়ে পড়া একটা পরিবার থেকে সে এসেছে, আপনি তাকে কি করবেন? এমন ক্লাসে তাকে রাখবেন যেখানে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা ছাত্ররা অংশগ্রহণ করছে, ছাত্রদের সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন তা খতিয়ে দেখতে উদ্যোগ নেবেন, তাকে আর 5 জনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখেই তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন, তাকে বৃত্তিমূলক শিক্ষা নিতে উৎসাহ দেবেন। কোয়েশ্চন নাম্বার 19। একটা ছাত্র সাংস্কৃতিকভাবে পিছিয়ে রয়েছে, তার মানে একটা ছাত্র যদি পিছিয়ে থাকে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে থাকে তাকে আমরা সবার সঙ্গে যাতে সমানভাবে আমরা তাকে রেঞ্জে সাপোর্ট করতে পারি, সবাই যাতে সমানভাবে সে তাল মিলাতে পারে এই ব্যবস্থা করি। তো এখানে বলেছে যারা পিছিয়ে রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করতে দেবো মোটেই না, অপশন নাম্বার 1 ক্যান্সেল। তার সাংস্কৃতিক পরিমণ্ডলটা কেমন তা খতিয়ে দেখতে, আরে আমি জানি তো সে পিছন থেকে এসেছে, তো এখানে খতিয়ে দেখার কী দরকার? বৃত্তিমূলক ব্যবস্থা এটা হবে না, কারেক্ট আনসার কি তাকে আর 5 জনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখে বেশি ব্যবস্থা নেব, কারণ সাধারণ সবার সঙ্গে যদি সে থাকে তাহলে কি হবে, বাকিরা যে সাংস্কৃতিকভাবে যে ডেভেলপড হচ্ছে তার মধ্যে ওই ডেভেলপমেন্টটা চলে আসবে অটোমেটিক্যালি। নেক্সট, নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? কারেক্ট আনসার কী হবে? সময় সম্বন্ধে শৈশবের ধারণা অর্জন, অভিধান ও জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ, সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, নাকি বহুবিধ ঘটনা মনে রাখার ক্ষমতা? কোয়েশ্চন নাম্বার 20। যারা প্রতিভা সম্পন্ন শিশু আছে তারা কি হয়? প্রতিভা সম্পন্ন শিশুরা বহুবিধ ঘটনা মনে রাখতে পারে, ঠিক আছে, বহুবিধ ঘটনা মনে রাখতে পারে, তাদের অভিধান এবং জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ থাকে, ইয়েস, ভালো ভালো বই পড়তে তারা উৎসাহ প্রদান করে, সময় সম্বন্ধে শৈশবের ধারণা তারা অর্জন করতে পারে, অর্থাৎ কোন সময় কোন ধারণা অর্জন করা দরকার সেটা তারা খুব ভালো করে জানে, এবং সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কে তাদের অভাব, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, কারণ সহপাঠীদের সঙ্গে তারা কোনো এক সময় ভালো সম্পর্ক করতে পারে, এখানে অভাব দেখা যায় না, সুতরাং এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকার তালিকায় রাখা উচিত, কারণ মেয়েদের শিক্ষাকে একটু উচ্চ স্থানে রাখা দরকার, তার কারণ কি? মেয়েরা ছেলেদের তুলনায় বেশি বুদ্ধিমান, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম, অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সব থেকে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে। তো কোয়েশ্চন নাম্বার 21। তো এই 21 প্রশ্নটা আমরা অপশন এলিমিনেট করে করব। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বুদ্ধিমান এটা বলতে পারি না, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম সেটা কোনো কথা নয়, অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সবচেয়ে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটা কী ধরনের কথা? 3টা অপশন কেটে গেল। তো আলটিমেটলি কি সামাজিক পরিবর্তনে যে নেতৃত্ব দেওয়ার জন্য আজকালকার দিনে দেখছি যে মেয়েরাই এগিয়ে থাকে, ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও কিন্তু সামাজিক নেতৃত্ব পরিবর্তন দিতে, সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দান করতে মেয়েরাও কিন্তু এখন এগিয়ে থাকে, অগ্রসরভাবে এগিয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে যার কারণে মেয়েদের শিক্ষাকেও অগ্রাধিকার তালিকা রাখা উচিত, এখানে অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ছাত্রদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক সেটা পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কী? ছাত্রদের বাড়ির কাজ যেটা পরীক্ষা করার সবচেয়ে ভালো পদ্ধতি কী? ক্লাসের বুদ্ধিমান ছাত্রদের এই কাজের দায়িত্ব দেওয়া, ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ পরীক্ষা করানো, নমুনা উত্তরের মাধ্যমে তাদের বাড়ির কাজ পরীক্ষা করা, নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তাদের বাড়ির কাজ পরীক্ষা করানো। ছাত্রদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক সেটা পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। ছাত্রদের আমরা যে বাড়ির কাজ দেই, সেই বাড়ির কাজ যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক যে পরীক্ষা করি, পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ উপায় কোনটি? আমি ছাত্রকে একটা বাড়ির কাজ দিলাম,
তো বাড়ির কাজ আমি দিলাম ছাত্রদের, উচিত কি আমি যখন কাজটা দিলাম তখন সেই কাজটা কতটুকু করতে পারলো কি না এজ এ টিচার হিসেবে আমি সেটা দেখব। তো বুদ্ধিমান ছাত্ররা সেই কাজটা দেখবে সেটা কোনো কথা নয়। ক্লাসে দলবদ্ধভাবে ছাত্রদের দিয়ে বাড়ির কাজ করানো হবে সেটা কোনো কথা নয়। ছাত্ররা কেন করবে? উত্তরের নমুনা আমি যদি উত্তরটাই দিয়ে দিই তাহলে আর কি হবে কাজ? সুতরাং নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করানো। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষার কাজ আমি দিয়েছি এজ এ শিক্ষক, তো পরীক্ষার কাজগুলো আমি দেখব। ঘরের কাজ আমি দিয়েছি ঘরের কাজ কিছু করার জন্য, তো কাজটা কতটুকু হলো না হলো সেটা আমি শিক্ষক হিসাবেই আমাকে দেখতে হবে। ছাত্র সেগুলো দেখলে চলবে না, বা ভালো বুদ্ধিমান ছাত্ররা কেন দেখবে? একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না, আপনি কি করবেন? তো এই প্রশ্নের দেখুন অপশনে 4টা অপশনে কিন্তু ভুল আছে, ঠিক আছে। 1 নম্বর ছাত্রকে আমরা উপেক্ষা করব, ছাত্রকে আমরা কখনো উপেক্ষা করতে পারি না, এটা কারেক্ট অ্যান্সার হবে না। পরীক্ষা থেকে কম নম্বর দেব, এটাও দেওয়া যাবে না। পিতামাতা এবং অভিভাবকের সঙ্গে কথা বলবো, সেটাও আমাদের হবে না। ছাত্রটিকে তিরস্কার করব, আমরা তিরস্কার করব না, সেটাও কিন্তু ক্যান্সেল। তো অপশনে 4টা আনসারই কিন্তু দেখা যাচ্ছে ভুল। তো এখানে কথা হচ্ছে স্যার কারেক্ট আনসার কোনটি হবে? তো আপনারা 1% হিসেবে ধরে নিতে পারেন যে পরীক্ষায় কম নম্বর দেওয়া এটা কখনো উচিত নয়, তিরস্কার করা কখনো উচিত নয়, পিতামাতা অভিভাবককে দিয়ে কাজ চলবে না। আপাতত আপনারা ছাত্রটিকে উপেক্ষা করবেন, এই অপশনটা ধরে চলতে পারেন। কিন্তু এটাও মানে যেহেতু অপশনে নাই তাই আনসারটা কারেক্ট হচ্ছে। কিন্তু 100% কারেক্ট আনসার হবে কোনটা হবে জানেন? 100% কারেক্ট আনসার হবে যে ছাত্রটা কেন আমাকে সম্মান প্রদর্শন করছে না তার কারণ খুঁজে দেখা, ঠিক আছে। ছাত্রদের সমস্যা কি? একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করছে না, তো সেই সম্মানটা কেন প্রদর্শন করছে না তার কারণ খুঁজে বের করা, এটা হবে কারেক্ট আনসার। এই অপশন যদি অপশনে থাকে আপনারা 100% টিকমার্ক করবেন, না হলে আপনারা উপেক্ষা করবেন সেটা দিতে পারেন, কিন্তু উপেক্ষা করবেন এটাও কিন্তু 100% যুক্তিযুক্ত মনে হচ্ছে না, কারণ এখানে আর কোনো অপশন নেই, যার কারণে আমি অপশন নাম্বার এটা দিতে বাধ্য হলাম। নেক্সট, জীবনে সাফল্য পেতে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে? জীবনে সাফল্য পেতে হলে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে? বাছাই পড়াশোনা করতে বলে, যখন সম্ভব তখন পড়াশোনা করতে বলে, নিবিড় পড়াশোনা করতে বলে, নাকি সশব্দে পড়তে বলে? জীবনে সাফল্য পেতে গেলে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে, তাদের কিভাবে মোটিভেট করা যেতে পারে, অর্থাৎ কী করলে তারা জীবনে সাফল্য পেতে পারে? আমি জীবনে সাফল্য হতে গেলে আমাকে কী করতে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে। আমাদের উটপটাং পড়লে হবে না, যে আজকে আমি 5 মিনিট পড়েছি, কালকে 10 মিনিট পড়বো, তারপর 2 ঘন্টা পড়বো, তারপর 5 ঘন্টা পড়বো, এমনিতেই পড়বো, আর কি হবে পড়ে? এইসব মানে অমনোযোগী পড়ে আমাদের হবে না, আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। আর মনোযোগ সহকারে পড়াকে বলা হয় নিবিড় পাঠ। তো আমাদেরকে নিবিড় পাঠ বা ইন্টেনসিভ রিডিংয়ের মাধ্যমে আমাদেরকে চলতে হবে। জীবনে সাফল্য পেতে গেলে আমাদের ইন্টেনসিভ করতে হবে, সুতরাং নিবিড় পড়াশোনা করতে হবে, এটা হবে কারেক্ট আনসার। স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূল দায়িত্ব কার নেওয়া উচিত? স্কুলে যে সাংস্কৃতিক কাজকর্ম কিছুটা হয়, তো এই সাংস্কৃতিক কাজকর্মগুলো পরিচালনার জন্য কার দায়িত্ব নেওয়া উচিত? প্রধান শিক্ষকের, এই বিষয় শিক্ষকের, নাকি সেসব শিক্ষক এতে আগ্রহী তাদের, নাকি সমস্ত শিক্ষকের? তো সাংস্কৃতিক কাজকর্ম, দেখুন যে কোনো কাজকর্ম আমরা সবাই মিলে করা উচিত, সুতরাং এখানে কারেক্ট আনসার হওয়া উচিত ছিল সমস্ত শিক্ষকের, ঠিক আছে। কারেক্ট আনসার সমস্ত শিক্ষকের হবে, এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যার সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করে, ছাত্রটিকে কি করা হয়? কি বলেছে দেখি, বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক কী করছেন? সমস্যার সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে। অর্থাৎ যে কোনো একটা সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য একটা পদ্ধতি অলরেডি বইয়ে দেওয়া আছে, কিন্তু ছাত্র কী করছে? এই বইয়ে দেওয়া সমস্যা অনুযায়ী সমাধানের পদ্ধতি অনুযায়ী সমাধান করছে না, সে তার অন্যভাবে অন্য উপায়ে সেটা সমাধান করার চেষ্টা করছে। এখানে ছাত্রটি কী হচ্ছে? অপশনগুলো দেখি। 26, একই বিষয়ের অন্যান্য বই পড়তে নিরুৎসাহ করা উচিত,
একই বিষয়ের অন্যান্য বই পড়তে আমরা কখনো শিশুদের নিরুৎসাহ করি না, এটা কেটে দিন। একই বিষয়ের অন্যান্য বই পড়তে তাকে উৎসাহ করা উচিত, শিশুদেরকে আমরা উৎসাহিত করি। ক্লাসের পর তার সঙ্গে কথা বলা উচিত। পরীক্ষার নম্বর পাওয়ার জন্য প্রয়োজনে ক্লাসে দেখানো পদ্ধতি। পরীক্ষার নম্বর পাওয়া এটা একদম নেগেটিভ ওয়ার্ড, নিরুৎসাহ করা নেগেটিভ ওয়ার্ড। ক্লাসের পর তার সঙ্গে কথা বলে কী হবে, যা করতে হবে ক্লাসে করতে হবে। তো আলটিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। একই বিষয়ের অন্যান্য বই পড়তে তাকে উৎসাহিত করা উচিত। নেক্সট, একটি বিষয়ে পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না, তার কারণ একটা বিষয় পাঠদান যখন হয়, যখন একটা বিষয় পাঠদান চলে, যে কোনো একটা বিষয় যখন আমরা পাঠদান করি, তো সেই পাঠদান করার সময় যারা অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, এই অভিজ্ঞ শিক্ষকদের বিস্তারিত পাঠদান পরিকল্পনা অর্থাৎ বিস্তারিত যেটা লেসন প্ল্যান তৈরির প্রয়োজন হয় না। তার কারণ কি, পরিকল্পনা ছাড়াই তারা সহজ পদ্ধতিতে শিক্ষাদান করতে পারেন। ক্লাসে অনুসন্ধিৎসু শিক্ষকদের সংখ্যা অত্যন্ত কম। তারা ভুল করলেও ছাত্রদের দিক থেকে কোনো প্রশ্ন আসে না। ওয়াও, অভিজ্ঞতা থাকায় তারা পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন। কোয়েশ্চন নাম্বার 27, এটা 100% আপনারা বুঝতে পারছেন যে অভিজ্ঞতা অনেক বেশি থাকায় লেসন প্ল্যান করতে হয়। লেসন প্ল্যানটা মাস্ট, যদিও লেসন প্ল্যানটা আমার কোনো খাতা কলমে নেই, রিটেন ফরম্যাটে নেই, কিন্তু সেটা মুখে মুখে সেটা অবশ্যই, সেটা প্রাথমিক পরিকল্পনা, সেটা তারা কী করতে পারে, তারা মনে মনে করে নিতে পারে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কম বয়সের ছাত্রদের স্কুলের ব্যাগ ত্যাগ আটকানো যায়, স্কুল ত্যাগ আটকানো যায়। কম বয়সেই ছাত্রদের স্কুল ত্যাগটা অর্থাৎ স্কুল যাতে ড্রপ আউট স্টুডেন্ট হয়, এটাকে কীভাবে আমরা আটকাইতে পারি, অর্থাৎ কমাতে পারি, অর্থাৎ শিশুরা যে স্কুলে যায় না, স্কুলে যেতে চায় না, সেই সমস্যাটা আমরা কী করে বাধাইতে পারি। পাঠ্যক্রমের ভার কমিয়ে, শিক্ষকদের সংবেদনশীলতার মাধ্যমে, স্কুলে আকর্ষণীয় পরিবেশ তৈরির মাধ্যমে, ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে। কোয়েশ্চন নাম্বার 28, এখানে দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সবগুলো পয়েন্টই পজিটিভ, কিন্তু তার মধ্যে ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে, উৎসাহী ছাত্ররা যেহেতু যে কাজে ছাত্ররা সবচেয়ে বেশি উৎসাহিত হবে, সেই কাজটাই তারা তত বেশি সাকসেস হবে। আজকে আমি যে কাজটা উৎসাহের সঙ্গে করব, সেই কাজটা 100% আমার ভালো হবে। যে কাজটা আমি উৎসাহিতভাবে করবো না, সেটা আমাদের ভালো হবে না। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেখুন, এবং বারবার বলছি, আর বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা এই সহজ গুরু চ্যানেলে পেয়ে যাবেন, বা সৃজন গুরু যে একটা ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী সময় আপনারা প্রতিদিন এইভাবে কন্টিনিউ ক্লাস পেতে চলবেন, এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত অলরেডি কোর্স কমপ্লিট আমরা করে দিচ্ছি। এবার আমরা রিভাইজ করব, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, এবং নতুন আকর্ষণীয় যে ম্যারাথন ক্লাসগুলো হবে সেগুলো দেখতে একদম ভুলবেন না। দেখুন, একজন আদর্শ শিক্ষক কী করবেন, পাঠ্যক্রম নির্দিষ্টভাবে অনুসরণ করবেন, ছাত্রদের শিখতে সাহায্য করবেন, ছাত্রদের বন্ধু, আদর্শস্থানীয় এবং পথপ্রদর্শক হবেন, শৃঙ্খলা রক্ষা করবেন। কোয়েশ্চন নাম্বার 29, তো আমরা জানি একজন আদর্শ শিক্ষক কী হতে পারে, ছাত্র এবং শিক্ষকের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হয়, আদর্শস্থানীয় হতে হবে, এবং শিক্ষক একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। তারপর দেখুন 1986 শিশু শ্রম নিষিদ্ধকরণ আইন, 1986 ইংরেজির শিশু শ্রম নিষিদ্ধকরণ যেটা আইন রয়েছে, এই আইন অনুযায়ী 14 বছর বয়সের সকল শিশুর সব ধরনের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে, কেবলমাত্র ঝুঁকিবহুল কাজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করে, স্কুলের সময় শিশুদের শ্রমদান নিষিদ্ধ করে, নিয়োগকারীদের উপর শিশুদের শিক্ষার দায়িত্ব দিয়ে শিশু শ্রম নিষিদ্ধ করে। কোয়েশ্চন নাম্বার 30 কারেক্ট আনসার কী হবে, 30 কারেক্ট আনসার হবে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের সব ধরনের শ্রমসাধ্য কাজ নিষিদ্ধ করে। ঠিক আছে, তো এই প্রশ্ন একদম সহজ প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 31। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন, অবশ্যই ভাই, সেটা আশা রাখছি। এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে দিয়ে যান, এবং তার পরবর্তী ক্লাসে আমরা এই 31 নম্বর প্রশ্ন থেকে বাকি আরও আমাদের যে টোটাল 300টা প্রশ্নের সিরিজ আছে, বাকি প্রশ্ন যতটা সম্ভব হয় আমরা দেখিয়ে দেবো। এভাবে প্রতিদিন আমরা এই সিরিজটা কমপ্লিট করব। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং পরবর্তী ক্লাসে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই জানতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কারেক্ট আনসারটা কতটুকু শুদ্ধ দিচ্ছেন, এবং কমেন্টের মাধ্যমে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। আজকের ক্লাস এই পর্যন্তই।